বিশ্বজয়ী তৈমুর লং ধারণা করা হয় ১৩২০ থেকে ১৩৩০ দশকে তিনি জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণনগরীর স্কারদু শহরে, যার বর্তমান নাম শহরী সবুজ বা সবুজ শহর। এই বীর যোদ্ধাকে নিয়ে প্রচারিত রয়েছে নানা কাহিনী বা মিথ। এগুলোর অন্যতম হচ্ছে তার কবর উত্তোলনের কাহিনী। আজ আমরা জানব সেই অসমাদিত রহস্য। তৈমুরের মৃত্যুর কয়েকশো বছর পরের ঘটনা। ১৯৪১ সাল সোভিয়েত ইউনিয়ন সরকার কবর থেকে তার মৃতদেহ তোলার সিদ্ধান্ত নিল। উদ্দেশ্য, দেহাবশেষ থেকে তার সত্যিকারের চেহারার ছবি আঁকা। কোনো কঙ্কাল বা দেহাবশেষ থেকে সেই ব্যক্তিটি জীবদ্দশায় দেখতে কেমন ছিল তার চিত্র অঙ্কন করার বিজ্ঞানটি ইতিমধ্যেই সোভিয়েত ইউনিয়নে যথেষ্ট উন্নতি লাভ করেছিল। এটা প্রথম করেছিলেন সোভিয়েত প্রত্নতত্ত্ববিদ ও নৃবিজ্ঞানী মিখাইল গেরোসিভ। তিনি সব মিলিয়ে ২০০ জনেরও বেশি মানুষের দেহাবশেষ থেকে তাদের চেহারা অঙ্কন করেছিলেন। তারই নেতৃত্বে একটি টিম গঠন করে সোভিয়েত শাসক জোসেফ স্টালিন। কিন্তু সমস্যা হচ্ছে, তাকে কোথায় সমাহিত করা হয়েছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। একের পর এক কবর খোঁড়েন আর হতাশা বাড়ে গেরোসিমেভ এবং নৃবিজ্ঞানী দলের। অবশেষে তারা সমরকান্দের একটি স্থান চিহ্নিত করলেন। তারা এক প্রকার নিশ্চিত যে এটি হচ্ছে তৈমুরের আসল কবর। তারা কবর খুঁড়তে শুরু করলেন, কিন্তু খোঁড়াখুড়ির পর আগের চাইতেও বেশি হতাশ হলেন নৃবিজ্ঞানীরা। এটিও শূন্য কবর। হতাশ গেরোসিম এবার গভীর চিন্তায় মগ্ন হলেন। হঠাৎ বিদ্যুৎ খেলে গেল গেরাসিমেভর মাথায়। আমরা থেমে গেলাম কেন? আরও গভীরে খুঁড়ি না, দেখি না কি আছে সেখানে। পরদিন নতুন উদ্যমে কাজ শুরু করলেন। কবরের অনেক গভীরে গিয়ে ভারী কয়েকটি পাথরের পাটাতন নজরে পড়ল। পাটাতন সরানোর প্রস্তুতি নিচ্ছেন। এরকম সময়ে গেরোসিমেভের কাছে সংবাদ এলো তার সঙ্গে ৩ জন বুড়ো দেখা করতে চান। কাজ রেখে বাইরে বেরিয়ে এলেন গেরাসিমভ। কাছে ছিল একটি চায়খানা, মধ্যে সেই প্রচালিত বিশেষ ধরনের অতি জনপ্রিয় চায়ের ক্যাফে। সেখানে অপেক্ষা করছেন ৩ বুড়ো। তিনি সেই চায়খানায় গেলেন তাদের সঙ্গে দেখা করতে। প্রাচীনকালের রূপকথার মতো দেখতে তারা, ঠিক যেন মায়ের পেটের ৩ যমজ ভাই। তারা রুশ ভাষা জানত না, ফার্সিতেই কথা বলতে শুরু করলো। এক অনুবাদক তর্জমা করে শোনায় গেরাসিমভকে। তারা গেরাসিমভকে তৈমুরের মৃতদেহ তুলতে বারণ করলেন। জবাবে ওই রুশ বিজ্ঞানী বলেন, সোভিয়েত ইউনিয়নের সর্বময় ক্ষমতার অধিকারী স্বয়ং স্টালিন আমাদের পাঠিয়েছেন। মিশন শেষ না করে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। খেপে গিয়ে বৃদ্ধরা বললেন, সর্বময় ক্ষমতার অধিকারী উপরালা, স্টালিন নয়। আর তার কথা না শুনলেও চলবে। তিনি তখন জানতে চাইলেন সামান্য একটা মৃতদেহ তুলতে তাদের অত আপত্তি কিসের। জবাবে তারা বললেন, এটি তৈমুর লংয়ের মৃতদেহ। আপনাদের স্টালিনের চাইতেও যিনি বহু ক্ষমতাধর শাসক ছিলেন, তাই ভয়াবহ কিছু ঘটে যাওয়ার আগেই আপনাদের শাসককে থামান। এরপর তারা আরবিতে লেখা অতি প্রাচীন একটা বই দেখালেন। বইয়ের একটি জায়গায় আঙ্গুল দিয়ে দেখিয়ে শান্ত সৌম তৃতীয় বৃদ্ধটি বললেন, এই দেখো, এখানে লেখা, তৈমুর লংয়ের ঘুম ভাঙালে পৃথিবীতে এমন একটি রক্তাক্ত ও ভয়াবহ যুদ্ধ শুরু হবে যা মানবজাতি ইতিপূর্বে কখনো দেখেনি। এসব কুসংস্কারে বিশ্বাস করার মানুষ নয় আধুনিক চিন্তাধারার বিশ্বাসী গেরোসিম। তিনি অটল রইলেন নিজের সিদ্ধান্তে। ফিরে গেলেন গোর খননের কাজে। দিনটি ছিল ১৯৪১ সালের ২০ জুন। কিন্তু কি আশ্চর্য, তৈমুরের সমাধির গায়েও ঠিক লেখা ছিল একই কথা, আমি যেদিন জাগব সমগ্র পৃথিবী প্রকম্পিত হবে। অবশেষে ১৯৪১ সালের ২২ জুন সমাধির পাটাতন সরিয়ে উঠানো হলো কফিন। গভীর আগ্রহ নিয়ে কফিনের ডালা খুললেন গেরোসিভ। কফিনে শায়িত ৫০০ বছর আগে পৃথিবী থেকে বিদায় নেওয়া মহাশক্তিধর তৈমুরের নীরব নিথর দেহ। মৃতদেহের পাশে ওটা কি পড়ে আছে? ফলকটি হাতে তুলে নিলেন গেরোসিমেভর। সেখানে লেখা, যেই আমার কবর খুলুক না কেন, সে আমার চাইতে ভয়াবহ এক আগ্রাসীকে পৃথিবী থেকে ডেকে আনলো। মন খারাপ হয়ে গেল গেরোসিমেভের। তবুও তৈমুরের দেহাবশেষ নিয়ে গভীর মনোযোগের সাথে কাজ চালিয়ে গেলেন। তিনি দেখেন, তৈমুর বেটে বলে যে ধারণা প্রচালিত রয়েছে তা সত্য নয়। তিনি ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা, যা তার যুগের মানুষদের গড় উচ্চতার চেয়েও বেশি। তবে তার এক পা খোঁড়া। কোনো এক যুদ্ধে আঘাত পাওয়ার পর তিনি খোঁড়া হন। গেরাসিমভ যেদিন তৈমুরের মৃতদেহ নিয়ে গবেষণা শুরু করেন, সেদিনই জার্মানির হিটলার বাহিনী হামলা চালায় সোভিয়েত ইউনিয়নে। দুনিয়া তোলপাড় করা যে অভিযানের নাম অপারেশন বারবারেসো। পৃথিবী কি তাহলে নতুন সন্ত্রাসীর পদভারে কাঁপছে? বিংশ শতাব্দীর ত্রাস অ্যাডলফ হিটলারে কি তৈমুরের চাইতেও ভয়াবহ সন্ত্রাসী? খবর শুনে হতবাক হয়ে গেল গেরোসিমেভ।
এটা কি শুধুই কাকতালীয়? তার বিজ্ঞান মনস্ক মন নড়ে উঠল। মনে পড়ে গেল কবরের গায়ে লেখা বাক্যটি। তিনি ছুটে গেলেন ওই চাইখানায়, কিন্তু এর মালিক বললেন ওই 3 বৃদ্ধকে তিনি আর কোনো দিন দেখেননি। ওই দিনই প্রথম এবং ওই দিনই শেষ। এবার প্রবীণদের উপদেশ অগ্রাহ্য করায় অনুশোচনা হলো গেরাসিমোভের। 3 বৃদ্ধের অনুরোধ ও সাবধান বাণী, কবরের লেখা, কফিনের ভিতর ফলকের লেখা কিছুই গ্রাহ্য না করাতেই রাশিয়ার অত বড় সর্বনাশ ঘটে গেল। তিনি এর প্রায়শ্চিত্ত করতে চাইলেন। স্টলিনকে ফোন করে পুরো ব্যাপারটা খুলে বললেন। তিনি গেরাসিমোভকে তৈমুরের মুখচ্ছবি গড়ার নির্দেশ দিলেন। প্রভুর নির্দেশ পেয়ে কাজ শুরু করলেন গেরাসিমোভ, কিন্তু মনের খুঁতখুঁতানি কিছুতেই বন্ধ করতে পারছেন না। সারাক্ষণ অনুশোচনায় ভোগেন, কিন্তু কাজ বন্ধ হলো না। অবশেষে প্রকাশিত হলো তৈমুরের চেহারা। এদিকে রাশিয়ার অভ্যন্তরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ভয়াবহ রূপ ধারণ করেছে, বিংশ শতকের ত্রাস হিটলার বাহিনীর কাছে একের পর এক যুদ্ধে পরাজিত হচ্ছে সোভিয়েত বাহিনী, তখন তৈমুরের দেহ ফের কবরে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন গেরাসিমোভ। 1942 সালের 20 নভেম্বর পূর্ণ মর্যাদায় ইসলামী রীতি মেনে তৈমুরের মৃতদেহ পুনরায় দাফন করা হয় গুরিয়ামির সমাধিতে। কি আশ্চর্য! তার দাফনের পরপরই স্টলিনগ্রাদ যুদ্ধক্ষেত্র থেকে এলো প্রথম আনন্দ সংবাদ। অপারেশন ইউরেনাসে হিটলার বাহিনীকে পরাস্ত করেছে সোভিয়েত বাহিনী। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের টার্নিং পয়েন্ট। বিশ্বাস করুন আর নাই করুন, এটি ঐতিহাসিক সত্য। বৈচিত্র্যময় এই পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে কতই না রহস্য।